নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে আজকে শুরুতে একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, তার এখনো পর্যন্ত ফয়সলা বা ফলাফল এখনো আসেনি। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের একটি ক্লোজ ডোর মিটিং হচ্ছে, যেখানে সভাপতিত্ব করছে গ্রিস, এবং এই ক্লোজ ডোর মিটিংটি চেয়েছিল পাকিস্তান এটা বলেছিল যে উদ্ভূত পরিস্থিতিতে অস্থায়ী সদস্য হিসাবে পাকিস্তান চায় এই সমস্যার সমাধান কিভাবে হবে। বলা যেতে পারে গোটা পৃথিবীর কাছে হাতে পায়ে গিয়ে ধরেছে পাকিস্তান, যেভাবে হোক ভারতের এই রুদ্র রূপ থেকে বাঁচাও। মানে যে কোনো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী যুদ্ধ করার মতো কোনো কৌশল, অর্থনীতি কোনোটাই পাকিস্তানের নেই। সেটা পাকিস্তান বা পাকিস্তানের ডিপ স্টেট বা ইউরোপ আমেরিকার ডিপ স্টেট এরা তো জানে, সকলেই জানে। তথাপি এই পরিস্থিতির মধ্যে গ্রিসের সভাপতিত্বে বৈঠক হচ্ছে। বৈঠকের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে, কারণ ইতিমধ্যেই যে সমস্ত দেশগুলোর সাথে ভারতের বিদেশমন্ত্রী স্বয়ং কথা বলেছেন। সে সিয়েরা লিওনের মতো ছোট্ট একটি দেশ, গায়নার মতো ছোট্ট একটি দেশ, সেও অস্থায়ী সদস্য, প্রত্যেকের সাথে কথা বলেছে। এমনকি আন্তোনিও গুতারেস পাহেলগাঁও ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে। কিন্তু পাকিস্তান মরিয়াভাবে চেষ্টা করছে এটা বলতে যে এখানে পাকিস্তানের কোনো ভূমিকা নেই, কিন্তু সত্যি কি তাই নেই? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে এবং এটা একটা দীর্ঘায়িত জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। সেই ব্যাপারে আমরা তো আপনাদের কাছে প্রতিদিনই বিভিন্ন রকম দেখাচ্ছে, আপডেট দিচ্ছি, বিশ্লেষণ চলছে। কিন্তু আজকে একটু ছোটো ভাইকে নিয়ে ধরবো। ছোটো ভাই মানে বড় ভাই পাকিস্তান, ছোটো ভাই বাংলাদেশ শুরু করেছিল। ছোটো ভাইয়ের সে কি উৎসাহ, পাকিস্তানের হয়ে কি নৃত্য, সেই নৃত্য যে ভূতের নৃত্য ছিল এটা তো বোঝা যায়। সে কি নৃত্য, বাপরে বাপ! এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে যে ভারত নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে। বাংলাদেশের কোনো স্বার্থ ছিল না, তারা পূর্ব পাকিস্তানে হয়ে বেশ ছিল। মানে মুজিবুর রহমানের কাউকে পায়নি, জীবিত অবস্থায় মুজিবরের সামনে মিউ করতো সব, সেগুলো মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিয়ে সে কি জান্তব উল্লাস। মায় 32 ধানমন্ডির বাড়ি, সেটাও ভেঙে দিল। ভাবুন একবার, একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা যেখানে সারা পৃথিবীর মানুষ এসছেন, তাকে কোথায় সংরক্ষিত করে আরও কোথায় বিস্তার লাভ ঘটাবে সেটাকে ভেঙে দিয়ে কি জান্তব উল্লাস। তারা আবার ভিডিও ফুটেজ স্ট্রিমিং করছে। এই অবস্থার মধ্যে থেকে একটা গভীর দুঃখজনক ঘটনার মধ্যে দৃকপাত করব। প্রথমে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, পাকিস্তানও গতকাল দেখলাম স্টেটমেন্ট দিয়েছে রাশিয়ার একটি মানে পডকাস্টে। সেখানকার রাষ্ট্রদূত বলেছে, প্রথমেই বলছে ভারতের সংবাদ মাধ্যম হচ্ছে অত্যন্ত বিপজ্জনক কাজ করছে। আর বাংলাদেশ এটা তো লাগাতার বলে গেছে। তৌহিদ হাসান বলেছে, তৌহিদ হাসানের যিনি মুখপাত্র রয়েছেন বাংলাদেশের, ডক্টর মোহাম্মদ ইউনুসের, প্রত্যেকে এই কথাগুলো তারা বারবার বলতেন সংবাদ মাধ্যম বাড়াবাড়ি করছে। আচ্ছা, বাংলাদেশের সংবাদ মাধ্যম তো ভালো কাজ করছে। ভালো কাজ মানে হচ্ছে পোঁ ধরেছে যারা সরকারের, তা তো বেশ ভালোই তো আছে, দেখলেই বোঝা যায় বেশ ভালো আছে, ভালোই লাইভ করছে, সমস্ত কিছু করছে। কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের কি অবস্থা? পাকিস্তানের তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। সেখানকার দীর্ঘদিন ধরে সাংবাদিকদের বা ইউটিউবাররা যেভাবে আর কি তারা মানে সেখানে লড়াই করছে, বিভিন্ন দেশে পালিয়ে যেতে হয়েছে অনেককে প্রাণ ভয়ে। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে জানাই, ইউনুস জমানায় সাংবাদিক নিধন, গ্রেপ্তার 13, মিথ্যা মামলা 266 জনের উপর 266 জনের উপর মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছে, খুনের মামলাও দেওয়া হয়েছে। মানে সাংবাদিক ক্যামেরা বাইট নেওয়া বা লেখা ছেড়ে সে খুন করতে দৌড়েছে। ভাবুন, এগুলো দেওয়া হয়েছে এবং নিধন হয়েছে। এই ঘটনা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক এই ঘটনা। এবং এই ঘটনার পেছনে যিনি সংস্কৃতি উপদেষ্টা যিনি রয়েছেন, মিস্টার ফারুকি, কেউ দুর্জনেরা বলে উনি নাকি জামাত শিবিরের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, সিনেমা করেন এবং থিয়েটারও করেন, দক্ষ লোক, বাংলাদেশে পপুলারিটি আছে। তাকে একটু প্রশ্ন করেছে। আরে সাংবাদিক তো প্রশ্নই করবে, কিন্তু কেউ যেমন দায় নেবে না। প্রশ্ন বিপজ্জনক হলেই সমস্যা। এবং তারপর ঘাচাংফু মানে চাকরি নট,
এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা। তারা জ্ঞান দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে। আমি মানছি যে ভারতীয় সংবাদ মাধ্যমের ইন্ডেক্সও খুব বড় জায়গায় আছে, এটা নয়, সেখানে অনেক চাপের মধ্যে কাজ করতে হয়, নানা রকম ব্যাপার আছে, সেই সব ব্যাপার আমরা জানি, সেগুলো নিয়ে চর্চাও হয়। কিন্তু বাংলাদেশ সংবাদ মাধ্যমের চর্চা করার সে সুযোগ কি আছে? প্রথমে একটা ছোট্ট প্রতিবেদন এই ক্ষেত্রে নেব। এটা বলতেই পারে যে আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমার অনেক বাংলাদেশের পরিচিত সাংবাদিক তারা চাকরিচ্যুতি হয়েছে, তারা তাদের বাড়িতে ফিরতে পারছে না, এরও দয়ার উপর নির্ভরশীল হয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। অনেকেরই পরিবার আছে, অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। তাই একজন বৃহত্তর সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসাবে আমরা চাই দুনিয়ার যে মুক্ত বাতাসে মানুষ বাঁচতে পারে তখনই যদি সংবাদ মাধ্যম মুক্ত থাকে। এটা চিরকাল সর্বদেশে সর্বকালে সত্য, আধুনিক বিশ্বে এটাই হচ্ছে দস্তুর। একটি প্রতিবেদন নেব, তারপর ধীরে ধীরে পেঁয়াজের খোসা আস্তে আস্তে ছাড়াতে শুরু করব। চলুন প্রতিবেদনে। ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয়নি এখনো। দিস ইজ অ্যাবসার্ড, ডোন্ট সে দিস। আমাদের শুনুন, ওয়েট, আমার জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? একটা সাংবাদিক বৈঠক, সেখানে প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নের পাল্টা প্রশ্ন, এরপর ৩ সাংবাদিক চাকরিচ্যুত। ঘটনা সেই বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে আপত্তিকর প্রশ্ন করার অপরাধে এবার চাকরি খোয়ালেন ৩ বেসরকারি চ্যানেলের ৩ সাংবাদিক। চাকরিচ্যুতরা হলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান এবং চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার বাশার। শুধু তাই নয়, দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে নানা প্রশ্নের জবাবে উপদেষ্টা উত্তর দিচ্ছিলেন। সে সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই বিপ্লবে ১৪০০ মানুষের খুনি বলে সম্বোধন করেন ফারুকী। এমন সময় কয়েকজন সাংবাদিক প্রশ্ন করে ওঠেন, বিচার হওয়ার আগেই কিভাবে আপনি তাকে ১৪০০ মানুষের খুনি বলেছেন? ব্যাস, শুরু হয়ে যায় প্রশ্নের পাল্টা প্রশ্ন। সাংবাদিকদের এক হাত নিয়ে একাধিক প্রশ্ন ছুড়ে দেন ফারুকী। বলেন, জুলাইয়ে কোথায় ছিলেন? ওয়েল ইনফর্ম কোশ্চেন হইতে হবে প্লিজ। ইয়েস, আপনি বললেন যে ১৪০০ মানুষ যিনি খুন করেছেন, এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ ১৪০০ মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াস উত্তর। এখন আপনাকে প্রশ্ন করি, ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে, এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয়নি এখনো। দিস ইজ অ্যাবসার্ড, ডোন্ট সে দিস। আমাদের শুনুন, ওয়েট, আমার জুলাই মাসে ফারুকীকে প্রশ্ন করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আপনার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন। আপনার কি এখন মনে হয় ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফারুকী বলেন, আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন। আমরা কেউই একে অপরের থেকে পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে অনুমতি নিই না। ফলে তিনি এই প্রশ্নটির উত্তর ভালো দিতে পারবেন। কোন পরিস্থিতিতে কেন তাকে অভিনয় করতে হয়েছিল বা কেন তাকে অভিনয় করতে হয়েছিল বঙ্গবন্ধুর বায়োপিকে? আমি অভিনয় করেছি। আপনি কি মনে করেন যে আমি যেই আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম, প্রত্যেকে তার প্রফেশনাল লাইফের ব্যাপারে স্বাধীন? আপনি কি মনে করেন যে আমরা এরকম সমাজে বাস করছি যেখানে আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেব? আই ডোন্ট থিঙ্ক সো। দিস ওয়াজ হার প্রফেশন, শি টুক এ ডিসিশন। উনি তার এটা উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে কেন তাকে এটা করতে হয়েছে। দ্যাট ওয়াজ হার প্রফেশন। এটা আমার এই বক্তব্যের ২৪ ঘন্টার পরে চাকরিচ্যুত করা হয় ফারুকীকে প্রশ্ন করা ৩ সাংবাদিককে। চ্যানেল আই সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ৩ টিভি সাংবাদিকের চাকরি হারানো নিয়ে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই বলেই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। অনুমানে ২-২-৪ না মেলানোই ভালো। ফেসবুক স্ট্যাটাসে এমনই লেখা পোস্ট করেছেন ফারুকী। তিনি আরো লেখেন,
প্রত্যেক চ্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। এর আলোকে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার। তারপরও অনলাইনে কেউ কেউ বলার চেষ্টা করেছেন সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় 3 সাংবাদিকের চাকরি গিয়েছে। এটি হাস্যকর তথ্য। যদি সংশয় থাকে তবে চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলেই সত্য জানা যাবে। ওই 3 জন যে কথাগুলো বলেছেন তা জুলাই আন্দোলন দেখেছেন এমন যে কোনো বিবেকবান মানুষকেই আহত করবে। শুধু তাই নয়, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স অর্থাৎ জেআরএ নামের একটি রাজনৈতিক ফেসবুক পেজ এক স্ট্যাটাসে সাংবাদিকদের নাম ও ছবি প্রকাশ করে যেখানে তাদের ফ্যাসিস্ট সরকারের দালাল বলে আখ্যায়িত করা হয় এবং গণধোলাইয়ের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। চাকরি খোয়ানোর দায় 3 সাংবাদিকেরই উপরে চাপিয়েছেন ফারুকী। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। দেখলেন তো এই ফারুকী সাহেব এমনি তার আগের জমানায় অর্থাৎ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন পরের পর ছবি করছেন, বেশ বড় বড় ব্যানারের ছবি, তখন তার এবং সেই সময় একটু যে ধরনের কথা তিনি বলতেন, স্বাভাবিক দেশে যে ধরনের গণতন্ত্র ছিল তার ছবি করার ক্ষেত্রে কোনো বাধা আসেনি, প্রচুর নাটক প্রযোজনা, পরিচালনা, ছবি করা। কিন্তু যে এসছে ক্ষমতা হাতে পেয়েছেন অমনি প্রশ্ন করার অপরাধে হলো। এবং যে জবাবটা যা দেখলেন বেশ ইন্টারেস্টিং। মানে সেখানে তিনি বলছেন প্রশ্ন করে যে আপনার ওয়াইফ তো এই মুজিব বায়োপিক যেটা শাম বেনেগালের লাস্ট ফিল্ম সেখানে তো অভিনয় করেছে, ওটা দাম্পত্য ব্যাপার। তা আমিও সঙ্গে সঙ্গে এই প্রতিবেদন চলতে চলতে আমিও একটা ভেবে ফেললাম, আমিও ওরকম বানাবো। নাম হবে আমি করলে লীলা, তুমি করলে বিলা। আমি হব পরিচালক, আমি করলে লীলা, তুমি করলে বিলা, এই হবে ছবির নাম। একদম সুপারহিট হবে, দাবে কি সাথ বলে রাখছি। এই হচ্ছে বাংলাদেশের আজকে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। ফারুকী মানে বোঝা যায় তিনি এটা রয়েছেন। আরও অনেকগুলো খবর রয়েছে, বিস্তারিতভাবে যাব সেই খবরগুলোতে। তার মধ্যে অবশ্যই নৈরাজ্যের যে বাংলাদেশ চলছে যে সিলসিলা, সেখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আবারও গ্রেপ্তার, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন মঞ্জুরের 5 দিন পর অন্য মামলায় গ্রেপ্তার, মামলার পর মামলা, পরের পর মামলা। চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে অন্তরীণ অবস্থায় তাকে রাখা হবে এবং অবশ্যই বাংলাদেশে বিষয় নিয়ে যেটা বলেছেন তসলিমা নাসরিন, আজকে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। দিল্লিতে একটি সাহিত্য সমাবেশে তার বিস্ফোরক মন্তব্য এক এক করে আসবো। আমি একটু প্রথমে জ্যোতি চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডক্টর প্রতীক চট্টোপাধ্যায়, যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, দুজন স্টুডিওতে পেয়েছে এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে অতি পরিচিত। এবং সবচেয়ে বেশি আমি তো দীপ্তিমান সেনগুপ্তকে পরিচয় দেওয়ার সময় বলবো, দীপ্তিমানবাবু, বাংলাদেশে যে যে ইউটিউবাররা আপনার সাক্ষাৎকার বা বিভিন্নভাবে রয়েছে তাদের কি নিষ্ঠুর এবং কিভাবে দমননীতি প্রয়োগ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মানে সেটা নিয়ে আমরা আগে করেছি, একটু জানিয়ে রাখা ভালো। সাংবাদিকদের এই হাল, ইউটিউবারদের এই হাল, খুব সংক্ষেপে একটু প্রতিক্রিয়া প্রথমে আপনিই দিন, মানে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। প্রথমত হচ্ছে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশ প্রতিটা বিষয়ে কিন্তু পাকিস্তানকে নকল করছে। যেরকম ধরুন পাকিস্তানের একজন ইউটিউবার সোহেব চৌধুরী, কিছুদিন আগে তাকে ওই জিএইচকিউতে ডেকে নিয়ে গিয়ে ওদের বলে সফটওয়্যার আপডেট। তো এই জাতীয় ঘটনাগুলো প্রমাণ, মানে যেগুলো পাকিস্তানে হচ্ছিল, এই ওদের আর্মির যে স্টাইলটা, সেটা এখানে ঠিক আর্মি সরাসরি নিচ্ছে না, এটা বর্তমানে যারা ওখানে আছে তারা নিচ্ছে এই দায়িত্বটা। বর্তমান যে ওদের সরকার, ওরা যাকে বলছে, অ্যাকচুয়ালি এই সরকার তো আর কোনো নির্বাচিত সরকার নয়, মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া সরকার। তো বাস্তবতাটা এটাই যে বাংলাদেশে মানে বাংলাদেশের যেটা মুক্ত চিন্তা ছিল, এই যে হাসনাত ফাসনাত এরা বলতো রাজু ভাস্কর্য আয়, এতদিন যদি বাংলাদেশটা না হতো তাহলে রাজু ভাস্কর্য থাকতো না। ওরা এই মানে এই ওদের যেটা জুলাই অভ্যুত্থান বলছে, জুলাই অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি ওরা ধ্বংস করেছে ভাস্কর্য, মূর্তি, ভাস্কর্য, এগুলো। এখন
তার দ্বিতীয় ধাপে এসছে ওরা ইউটিউবার, সাংবাদিক, এটা। আর তৃতীয় ধাপে ওরা এসেছে সম্পূর্ণ নারী বিদ্বেষী কিছু আলোচনা, যেগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পারবেন। অবশ্যই আমি বাংলাদেশ যে নারী বিদ্বেষী আলোচনা আসা, তার কারণ হচ্ছে সেখানে উপদেশটা আর কি, এমনিতে ডক্টর ইউনূসের অনেক বাজে কাজের মধ্যে একটা তো ছিল তিনি নারীর ক্ষমতায়নের প্রশ্নে একটা ভূমিকা রেখেছিলেন। তাদেরই অনেকে যে উপদেশটা তারা প্রস্তাব জমা দিয়েছে, সেই প্রস্তাবে সম্পত্তি, সমান অধিকার বা এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এবং সেটা ভয়ঙ্কর বিপজ্জনক মনে হয়েছে বিশেষভাবে হেফাজতে ইসলাম বা এদের কাছে। তারা লাগাতার এই নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক, তাই তো? আমি অবশ্যই আমি এইটা দিয়েই বলছিলাম যে বাংলাদেশ যে জায়গাটা এতদিন ধরে তৈরি করেছিল একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। একটু সম্প্রচারে সমস্যা হচ্ছে দীপ্তিমান বাবু, আপনার কাছে পরবর্তী সময় আবার আসবো। আমি একটু জ্যোতি কাজে যাচ্ছি। ফারুকির সিনেমা দেখেছো নাকি কখনো? দেখিনি, দেখা হয়নি, মানে সৌভাগ্য হয়নি। হ্যাঁ, সৌভাগ্য হয়নি। আচ্ছা, ফারুকি সাহেব মানে রয়েছেন, তা তিনি মানে সাংবাদিকদের এটা আমারও অনেক সময় এটা বক্তব্য থাকে, প্রশ্ন করা যারা সাংবাদিকের কী বা আছে, তার তো দলও নেই, তার কোনো ভক্তমণ্ডলীও নেই, সে সেলিব্রিটিও নয়, সে প্রশ্ন করা ছাড়া তার কোনো অস্ত্রই নেই। প্রশ্ন করলেই যদি চাকরি ঘ্যাচাংফু, সেটা একটা খুব দুর্ভাগ্যজনক একটা জায়গা। হ্যাঁ, এটা তো অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ বা পাকিস্তান দুটো ক্ষেত্রেই বা যে কোনো ইসলামিক রাষ্ট্রে কোথাও তো আপনার প্রেস ফ্রিডম নেই, গণতন্ত্র নেই, এটা তো খুব স্বাভাবিক। আমরা যদি এখন মানে ইসলামের ভিতরে গণতন্ত্র খুঁজতে যাই, তাহলে আমাদের মতো তো মূর্খ আর কেউ নেই। আপনি ভাবুন কোন 56খানা দেশের মধ্যে কোথায় গণতন্ত্র আছে? কোথাও তো গণতন্ত্র নেই। আপনি বলুন যে টার্কিতে অবশ্য ভোট হয়, টার্কিতে ভোট হয়, সেটা আমরা দেখলাম কামাল পাশার যে দল তাদেরকে কিভাবে মারধর করে ভাগানো হচ্ছে সেটা আমরা দেখেছি। বিকজ কামাল পাশার যে দল তারা হচ্ছে আপনার লিবারেল প্রোগ্রেসিভ, তো যে কারণের জন্য তাদেরকে মেরে মেরে ভাগানো হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে টার্কি, আপনি যেহেতু প্রসঙ্গটা উত্থাপন করলেন, এই টার্কির জন্য এই টোটাল টেররিজমের হাত রয়েছে টার্কিতে। কারণ তারা বিশ্বাস করে যে মানে আমরাই হচ্ছে মুসলিম বিশ্বের নেতা। কে হবে মুসলিম বিশ্বের নেতা? সৌদি আরব হবে নাকি আপনার টার্কি হবে? টার্কি বলছে আমরা সেই খিলাফত প্রতিষ্ঠা করব। এই খিলাফতের অংশ হিসেবে আমরা কাশ্মীরেও আমরা যারা নিপীড়িত, সো-কল্ড নিপীড়িত, তাদের পক্ষে আমরা দাঁড়াবো। তো সৌদি আরবে যখন মোদি গেল, তো এটা একটা প্ল্যান, মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান, যে তারা এখন মুসলিম বিশ্বের হিরো হতে চাইছে। আপনি বাংলাদেশে চলে যান, বাংলাদেশে গিয়ে প্রত্যেকটা মুসলমানের কাছে, ইভেন মানে আপনি আমাদের দেশের ভিতরেও আপনি একটা সার্ভে করুন যে আপনার কাছে কোন কান্ট্রিটা মনে হয় মানে মুসলিমদের কাছে প্রিয়। দেখবেন সৌদি আরবের থেকে বেশি উত্তর আসবে হচ্ছে টার্কি বেশি প্রিয়। তার কারণ হচ্ছে টার্কি এখন একটা বার্তা দিতে পেরেছে যে মুসলিম বিশ্বের কাছে আমরা খিলাফত প্রতিষ্ঠা করব, মানে আমাদের সেই জয়ের রথ যেটা আমরা অটোমান এম্পায়ার সময় তৈরি করেছিলাম সেইটা আমরা আবার প্রতিষ্ঠা করব। তো সুতরাং এই যে মানসিকতাটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু নিয়ে। চিন্ময় কৃষ্ণ প্রভু যখন জামিন পাচ্ছে, তাকে আবার নতুন মামলা জড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে মানে অন্য ধর্মের লোকেরা থাকতে পারবে না। মানে মোদ্দা কথা হচ্ছে যদি কেউ ডিমান্ড করে, তাদের দাবি করে, তাদের জাতি নিয়ে দাবি করে, তো সেটা বলা যাবে না। আপনি বলুন যে এরা তো যারা আজকে এই কথাগুলো, এরা তো কাপুরুষ, এরা তো কনভার্টেড। 99% লোক বাংলাদেশের মুসলমান তারা কনভার্টেড। তোমরা অস্ত্রের সামনে কনভার্টেড হয়েছিলে। আর আজকে যারা পেহেলগাঁওয়ে যারা হত্যার শিকার হলো, তারা আজকে কলমা পড়লে কিন্তু হয়তো পৃথিবীতে বেঁচে থাকতো। তারা কিন্তু ওই বীরের মতো তারা পরিচয় দিয়েছে যে আমরা হিন্দু, যে কারণের জন্য আমরা এখনো পর্যন্ত টিকে আছি। এই যে আপনার চিন্ময় কৃষ্ণ প্রভু বীরের মতো এখনো প্রমাণ করে দিয়েছে যে তোদের কাছে এই ইসলামিক জঙ্গিবাদের কাছে আমরা মাথা নোয়াইনি, মাথা নোয়াবো না। সেটা 1100 বছর হোক বা ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে এটা হচ্ছে 1100 বছরের যুদ্ধ, যেটা ভারত পাকিস্তানের মধ্যে, তো ঠিকই বলেছে। এটা 47 সাল থেকে নয়, এটা 1100 বছর থেকে। তার কারণ হচ্ছে যখন থেকে আপনার ওই মোহাম্মদ ঘুরি এখানে আসলো, তখন থেকে সেই লড়াই। মানে এটা শেষ করি। হ্যাঁ, ঠিক কথা। মানে একদিক থেকে আমি একটা জিনিস দেখছিলাম যে পাকিস্তান কখনো কখনো গজনবি ছাড়ছে, কখনো কখনো ঘড়ি মিসাইল, কখনো কখনো বাবার, অর্থাৎ যারা ভারতবর্ষে আক্রমণ করেছে তাদের নামে হচ্ছে মিসাইলগুলো
তাহলে দ্বিজাতি তত্ত্ব বা মুনির তো ঠিক বলছি, আসিম মুনির বক্তব্য আর কি একসাথে থাকা বা না থাকা এই প্রশ্নগুলো আমার একটা জায়গায় বাংলাদেশের নিয়ে আপনার কাছে প্রদীপবাবু দেখুন, মোস্তফা ফারুকী যখন ছবি করছে আপনি যদি দেখেন সেই ছবির মধ্যে আপনি পাবেন যে একটা অন্য রকমের একটা চলচ্চিত্র, একটা ভাবনা, কিন্তু বেসিক ভাবনার মধ্যে যে জায়গাটা থেকে যায় সেটার মধ্যে কোথাও একটা হচ্ছে এই যে প্রশ্ন, অর্থাৎ শাসক যখন হয়ে গেছে প্রশ্ন করা বা নানা কিছুর মধ্যে আজকের বাংলাদেশে প্রেস ফ্রিডমের এরকম একটা পরিস্থিতি। আজকের বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস মানে হিন্দু সমাজের এক নেতা কতইবার আছে এবং একটি নিরস্ত্র নেতা যার কাছে কোনো মানে কোনো রকমই কিছু নেই আর কি, তাদেরকে মামলার পর মামলা, এবং অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ যারা রয়েছেন, মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তাদের উপর একটা অবর্ণনীয় অত্যাচার নানা কিছু, এই যে এক পংক্তিতে বসিয়ে দেওয়া, এই জায়গাটা মানে খুব সংকট নামিয়ে এনেছে মানবতার পক্ষে, মানে গণতন্ত্রের পক্ষে এটা সংকট। এই সংকটের কোনো পরিত্রাণ কোনো পরিত্রাণ নেই, এটাই আমরা ধরে নেব, তাই তো? না দেখুন, বাংলাদেশে যেটা হচ্ছে যে এই যে কতগুলো জিনিস হলো, যে দেখুন সাংবাদিকদের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন, কিন্তু তারপরে সাংবাদিকরা চাকরিচ্যুত হলো। চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওনাকে আবার জামিনে মুক্তি দেওয়ার পরেও আবার অন্য মামলায় নিয়ে গেল। এগুলো বোঝাচ্ছে কি? এগুলো বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার কিন্তু চাপে রয়েছে, তারা কিন্তু ভয় পাচ্ছে যে তাদের যদি এই প্রশ্নগুলোতে ভয় না পেত, তারা যদি মনে করতো যে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় বা ইগনোর করা যায়, যদি আমি ক্ষমতার শীর্ষে থাকি আমি ইগনোর করতে পারি, কিন্তু সেটা কিন্তু করা হলো না। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের যে প্রতাপ, সেই প্রতাপটা কমছে আস্তে আস্তে, শক্তিটা কমছে। এই জন্য মানুষ কিন্তু প্রশ্ন করতে পারছে, সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা এই প্রশ্নগুলো ওনাকে করতে পারছে। কেন করতে পারছে? তার কারণ তারা এই সরকারের প্রতি অসন্তুষ্ট। বলে আপনি যেটা বলছিলেন যে আশু পরিবর্তন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যতই পেছোক, কিন্তু নির্বাচন তাকে করতেই হবে, এবং তারা আগে থেকেই বলেছিল যে ডিসেম্বরে করবে। ফলে এই নির্বাচন যখনই হবে তখন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে মনোভাব, সেই মনোভাবটা কিন্তু প্রতিফলন হচ্ছে, যে বিরুদ্ধ মনোভাব। এই সাংবাদিকরা যে প্রশ্ন করছে তার থেকে দেখা যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাইরে রাখছে না কেন? তার কারণ যে ছোট মাইনরিটি হলেও যে হিন্দু সমাজ বা মাইনরিটি অন্যান্য যে সম্প্রদায়, তারা যে একত্রিত হচ্ছে তাদের পরিচিতি নিয়ে এই সরকারের বিরুদ্ধে, সেটাও কিন্তু তাদের একটা ভয়ের কারণ। ফলে সার্বিকভাবে এই সরকার ভয় পাচ্ছে, এবং আরও ভয় পাচ্ছে যে পাকিস্তানের করুণ দশা দেখে। তাদের তো মদতদাতা ছিল পাকিস্তান, যে পাকিস্তান আমাদের পাশে দাঁড়াবে, যেভাবেই হোক আমরা এরকমভাবেই চলতে পারবো বা ইসলামকে একেবারে সামনে নিয়ে আসতে পারবো। আজকে পাকিস্তানের করুণ দশা। ফলে সেই জায়গা থেকে কিন্তু আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, যারা মুখপাত্র, তারা কিন্তু পিছু হটছে। এই পিছু হটাটাই কিন্তু একটা বড় মানে প্রতিফলন, যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন তুলছে। সাংবাদিকরা সেটা দেখালেন সাংবাদিক সম্মেলনে, সাধারণ মানুষও কিন্তু তাদের প্রতি বিরক্ত। ফলে নির্বাচন যখনই হবে তখন যে এদের আর কোনো অস্তিত্ব থাকবে না, এটা বলাই বাহুল্য। মানে একজন ধরুন চিত্র পরিচালক বা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস, এই যে যাদের একটা খ্যাতি আছে, খ্যাতিমান মানুষ যে এই রকম বিপজ্জনক আচরণ করতে পারে, খ্যাতিমান মানুষের কাছে ধরুন খ্যাতিমান মানুষ ক্ষমতায় গেলে তার কাছে মানুষ আবদার নিয়ে যাবে, প্রশ্ন করবে, একটা লিবারেল স্পেস অনুভব করবে। সেটা হতে পারে, আমি জানি না, আমি তো বাংলাদেশের যাইনি। বিভিন্ন মানুষজন বলে, আমি যখন বললাম ফারুকী কিন্তু ছবিটা ভালো বানায়, মানে একটা দুটো এরকম ছবি আমি ইউটিউবে অবশ্য একটা ছবি দেখেছি, বেশ সৌকর্য আছে। বলে আরে এই শিবিরের লোক, আল্লাহ ট্যাগ দিয়ে দিচ্ছেন না তো? বলে যে না, শিবিরের লোক, শিবিরেরও ইন্টেলেকচুয়াল আছে, এ হচ্ছে সেই। আবার এ খুব ভালো মিলতে পারে, মানে আওয়ামী লীগ একটা বড় দল, সেখানে শিবিরপন্থী কিছু লোকজন থাকতেই পারে, যে কোনো বড় দলগুলোতে যাওয়া হয়, এটা তো বড় দলগুলোতে একটা প্ল্যাটফর্মের মতো হয়ে যায়, সেখানে থাকতে পারে, সে এই জায়গা থেকে এটা করতে পারে। হ্যাঁ, আসছি আমি। তো এটা খুব মনে হয় না যে গোটা বিশ্বে যখন এরকম সংকট আসে তখন ইন্টেলেকচুয়াল বা যারা, তাদের কিছু আচরণ রাখতে হয়, কিছু মানুষকে সে স্পেসটা তৈরি করে দিতে হয়। বোকা বোকাভাবে উত্তর দিচ্ছে, আমার দাম্পত্য জীবন মানে মানে এই যে জিনিসগুলো, মানে এই ধরনের স্পাইনলেস বুদ্ধিজীবী
বাংলাদেশে মানে রয়েছে এবং তারা যারা কণ্ঠস্বর হতে পারে তাদের করছে, এটা সত্যি একটা মানে কি বলবো, আমার তো মানে ভাবতেই কিরকম একটা লাগছে, মানে শিউরে উঠছি। সুজিত, একটা কথা বলি যে বুদ্ধিজীবীদের বক্তব্য বা বুদ্ধিজীবীদের যে আচরণ, যদি বলিষ্ঠ আচরণ বা বলিষ্ঠ বক্তব্য, সেটা কিন্তু তখনই সুন্দরভাবে হতে পারে যখন বিরোধী রাজনৈতিক দল সে শক্তিশালী থাকে। যদি মানে বুদ্ধিজীবীরা তো রাজনৈতিক দল হয়ে পথে নেমে সে সরকার বদলাতে পারবে না, ফলে বুদ্ধিজীবীরাও অনেক সময় কিন্তু ভীত স্বতন্ত্র থাকছে। এবং কিন্তু এই যে আপনি যে ঘটনা বললেন সেটা তো নক্কারজনক, যেভাবে উত্তর দিচ্ছে এবং তারপরে যেভাবে প্রভাবিত করছে চ্যানেলকে যে এই সাংবাদিকদের বরখাস্ত করো। ফলে যেহেতু ওখানে, আমি আবারও এর আগেও বলেছি যে বাংলাদেশে সবথেকে খারাপ অবস্থা হচ্ছে যে বিএনপির মতো একটা দল, তাদের যে মাস বেস সেটা না থাকা, এইটা এতদিনেও তারা করে উঠতে পারেনি, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলে গেছে। ফলে এই জায়গা থেকে তারা যে একটা বিরোধী পরিষদ তৈরি করবে এবং বুদ্ধিজীবীরা তাদের বক্তব্য আচরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে, সেইটা কিন্তু হচ্ছে না। যদিও বাংলাদেশে সিভিল সোসাইটি মুভমেন্ট সেভাবে আমরা শাহবাগ আন্দোলন দেখেছিলাম, কিন্তু তারপরে যে তার মানে তাকে কিন্তু গড়ে তুলতে আমরা খুব একটা দেখিনি সিভিল সোসাইটি। আপনি দীপ্তিমান বাবু কিছু বলতে চাইছিলেন, বলুন। আমি একটা কথাই বলছি, সেটা হচ্ছে প্রদীপ্ত বাবুর সঙ্গে আমি অলমোস্ট সব ব্যাপারেই একমত, কিন্তু একটা ব্যাপারে আমি একমত হতে পারলাম না। এটা কিন্তু গোটা বিশ্বব্যাপী, আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গন্ডগোল, ইউরোপে গিয়ে এই ইউরোপে মানে ফ্রান্সে বা অন্যান্য জায়গায় সেরকম জায়গায় গন্ডগোল, এবং বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা ওদের মূল আকর্ষণের জায়গা। যদি কোনো লোককে পপুলার হতে হয়, পপুলার হওয়ার ওদের ওখানে সবচেয়ে সহজ পন্থা হচ্ছে আপনি হিন্দুত্বের বিরুদ্ধে বা হিন্দুত্ব নাই, হিন্দুর বিরুদ্ধে কথা বলুন, বিধর্মী অন্য ধর্মে, যদি অন্য ধর্মের কেউ না থাকে তাহলে শিয়া ভার্সেস সুন্নি, এরকম করে আপনাকে পপুলারিটিটা অত্যন্ত একটা সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে নিয়ে আসতে হবে, যার জন্য 57টা দেশ যখন কারো সঙ্গে আশপাশে পায় না তখন নিজেদের মধ্যে মারামারি করে। আপনি দেখুন ওদের ওখানে কয়েকজন লিডার তৈরি হয়েছিল, গাদ্দাফি, সাদ্দাম হোসেন, শেখ মুজিবুর রহমান, 3 জনকে ওরা অপমান করেছে, একদম 3টে লোককে অপমান করেছে। ওদের রক্তের মধ্যে এটা, চিন্তার মধ্যে এটা, ধর্মীয় আলোচনার মধ্যে এটা, এবং এইভাবেই ওদের ব্যবহার করছে। আমেরিকা এবং ব্রিটেন এই ব্যাপারটাকে বুঝে গেছে, কিন্তু ব্রিটেন এখন নিজে ফেঁসে গেছে। আমি জাস্ট এই কথাটুকুই আপনাদের এই কথা, আমার মনে হয় প্রত্যেকেই একমত হবে। নিঃসন্দেহে আমি শুরুতে যেটা বললাম যে আজকে আমরা কতগুলো বেসিক্সের জায়গায় যাব। আজকে আমি একটু তাসলিমা নাসরিন প্রসঙ্গটাও নিয়ে আসব। বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা, তিনি বারবার বলেন, গতকালও তিনি এই কথাটি বলেছেন যে ভারতবর্ষে তিনি আশ্রয় পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 10 বছর ছিলেন, কিন্তু কখনো নিজের মনে হয়নি। কলকাতাতে থাকতে না পারার যন্ত্রণা, সেটা বারবার করে বলেছেন। এবং যিনি এটাও বলেছেন যে ভারতবর্ষে অভিন্ন যে বিধি, দেওয়ানি বিধি যেটা আছে ইউসিসি, সেটা লাগু করা দরকার। বিশ্বের সমস্ত দেশে একটি সিভিল কোড থাকা উচিত, সেটার কথা বলেছেন। ইসলাম নিয়ে বলেছেন যে যতক্ষণ অবধি এটা 1400 বছরে যতক্ষণ অবধি এর রিফরমেশন না আসবে ততক্ষণ অবধি জঙ্গি জন্ম হতে থাকবে। এই যে কথাগুলো তিনি এগুলো বলছেন, এই কথাগুলোর মধ্যে আমি একটু জ্যোতির কাছ থেকে জানতে চাইব, জ্যোতি, এই যে কথাগুলো এখানে বলছেন এটা বাংলাদেশে তিনি নিষিদ্ধ, কিন্তু কোথাও এই কথাগুলো কতটা প্রভাব ফেলে? কেননা এই কথাগুলো কি আদৌ তসলিমের প্রভাব মানে পড়ে না, এটাকে ভারতবর্ষে তাকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে? না, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কিনা আপনি একবার ভেবে দেখুন, বা আপনাদের দর্শকদের ভেবে দেখতে বলবো। পাকিস্তান রাষ্ট্রের জন্ম পাকিস্তানের লোকেরা দিয়েছে, দেয়নি তো। জিন্না কোন জায়গা থেকে ইলেকশন লড়েছিল 46 সালে? বোম্বে থেকে। আপনার লিয়াকাত আলী কোন জায়গা থেকে ইলেকশন লড়েছিল? মিরাট থেকে। কিসের প্রশ্নে ভোটিং হয়েছিল? এটা হচ্ছে দ্বিজাতির প্রশ্নে, অর্থাৎ আমরা পাকিস্তান রাষ্ট্র চাই কি চাই না। তো মিরাটের সেই মুসলমান তারা ভোট দিয়েছে লিয়াকাত আলী খানকে, বোম্বে সেই মুসলমান ভোট দিয়েছে হচ্ছে জিন্নার পক্ষে, থেকে গেল ভারতবর্ষে। এবার আপনি এখানে যেটা আম্বেদকর বারবার বলেছে, আপনি কলকাতায় এসে সর্দার বল্লভভাই প্যাটেলের একাধিক বক্তব্য রয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির একাধিক বক্তব্য রয়েছে, যে আপনি যদি
এই যে মিক্সড আপ করে দেন, মানে হিন্দু মুসলমান এক জায়গায় থাকবে, তারা চেয়েছে যে পাকিস্তানে না গিয়ে এক জায়গায় থাকবে, এই প্রবলেম হবেই। আপনি বলুন যারা আজকে জঙ্গির ধর্ম দেখতে পাচ্ছে না, কিন্তু জঙ্গি নিজের ধর্ম বলে দিচ্ছে, জঙ্গি আল্লাহু আকবার বলছে, নারায়ে তাকবীর বলছে, জঙ্গি কিন্তু নিজের ধর্মটা বলছে, কিন্তু সো কল্ড লিবারাল তারা কিন্তু নিজের ধর্ম বলতে পারছে না যে জঙ্গির ধর্ম হয়। কোশ্চেনটা হচ্ছে, আমি এইখানে একটা প্রোগ্রাম মানে আমরা করছিলাম, পাকিস্তানের ম্যাপ যখন মানে রাস্তায় যখন দেওয়া হচ্ছে, অনেকেই দেখলাম যে অনেকেই বক্তব্য রাখছে যে না একটা দেশের ম্যাপ কি করে অপমান করব। তাহলে সেই কোশ্চেনে আপনারা ইসরায়েলের ম্যাপ কি করে অপমান করলেন? তখন তো করছিলেন, ইসরায়েল ম্যাপ পড়ানো হচ্ছিল কিনা, বাংলাদেশে ইসরায়েলের ম্যাপ পড়ানো হয় কিনা, ভারতের ম্যাপের উপরে আপনারা করেন না, বাংলাদেশে করে, এখানে ইসরায়েলের ম্যাপের পরে করে কি করে না? তো একইভাবে তাহলে ইসরায়েলের ম্যাপের পরে যখন আপনারা করতে পাচ্ছেন, তাহলে পাকিস্তানের ম্যাপের পরে করতে পাচ্ছেন না কেন? কোশ্চেনটা হচ্ছে এই যে ইসরায়েলে কোনো কিছু হলে, মানে ইসরায়েল যদি গাজাতে হামলা করে তখন আপনাদের খুব কষ্ট হয়, তার কারণ হচ্ছে ইসরায়েল ভারতবর্ষের বন্ধু। কিন্তু উইঘুরে যদি মুসলমান আক্রান্ত হয়, চায়নার পরে আপনারা একটা কথা বলেন না, তার কারণ হচ্ছে চায়নার সাথে ভারতের বৈরিক সম্পর্ক। আপনাদের মুশকিলটা হচ্ছে এটাই যে ইউ ক্যানট লিভ উইথ ইন্ডিয়া বিকজ ইউ ভোটেড এগেনস্ট ইন্ডিয়া, ইউ ভোটেড এগেনস্ট ইন ফেভার অফ পাকিস্তান। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটাগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি, সুজিতদা, অ্যাড্রেসটা কিভাবে করতে চাও? অ্যাড্রেসটা এইভাবে করতে হবে যে রাষ্ট্র নির্মাণ করার প্রয়োজন রয়েছে। আপনার একটা ছেলে রয়েছে বাড়িতে, সেই ছেলেকে যদি আপনি বারবার করে তাকে বলেন যে হ্যাঁ তুমি যা করছো ঠিক করছো, তুমি যেটাই করবে সেটাই করবে, জঙ্গিদের ধর্ম হবে না, তুমি যদি অপরাধ করো সেই অপরাধের বিরুদ্ধে আমি বলতে পারবো না, যেটা মুখ্যমন্ত্রী আজকে গিয়েও বলেছেন, বা বিভিন্ন ক্ষেত্রে লিবারেলরা বলার চেষ্টা করেন যে না 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 ভাই মানুষ আগে। এই যে কোশ্চেনটা, অর্থাৎ অ্যাপিসমেন্ট, এই অ্যাপিসমেন্টের জায়গায় সরে এসে রাষ্ট্র নির্মাণটা করতে হবে। রাষ্ট্র নির্মাণ মানে, যদি আমি যারা লিবারেল, যৌক্তিকভাবে আপনারা লিবারেল হন, আপনারা সেকুলার যৌক্তিক লিবারেল হন, মানে যদি আপনারা একদম স্ট্রিক্টলি বলুন যে ইসলামিক সন্ত্রাসবাদের দ্বারাই ওই পেহেলগামে আক্রমণের শিকার হতে হয়েছে। অনেকে বলছে, অনেকে বলছে না, অনেকে বলছে যে আমরা ওখানে মানুষ দেখছেন না, আপনি মানুষ ছিল। মুর্শিদাবাদে যে ঘটনা বলছে মানুষ ছিল। আজকে মুখ্যমন্ত্রীকে কি বললেন? আজকে মুখ্যমন্ত্রী গিয়ে যেটা তালে গোলে বলার চেষ্টা করলেন, বাইরে থেকে এসেছিল, জঙ্গিবাদের কোনো ধর্ম হয় না, দাঙ্গাকারীদের কোনো ধর্ম হয় না। ওখানে দাঙ্গা হয়েছে না, বলেছে যারা এই রাজ্যে দাঙ্গা করতে চাইছে, দাঙ্গা কারা করেছে সেটা তো তোমরাই বলে দিচ্ছ। যারা দাঙ্গা করতে চাইছে তারা এই বাংলার শত্রু, এই কথাটা বলেছে। এক্স্যাক্টলি, দাঙ্গা করতে চাইছে কে? কোথায় দাঙ্গা হয়েছে? ওখানে তো দাঙ্গা হয়নি। সাজুর মোড়ে তারা একত্রিত হলো। আপনার আমি বলছি, উদ্দেশ্য তো দাঙ্গা ছিল না, উদ্দেশ্য দাঙ্গা নয়। দাঙ্গা মানেটা কি? দাঙ্গা মানে আপনি আপনার কমিউনিটি আমার কমিউনিটির মধ্যে লড়াই ডাইরেক্টলি, আর আপনি নিরস্ত্র, আপনি বাড়িতে বসে ঘুমাচ্ছেন, বাড়িতে হঠাৎ 9টার সময় আপনি ঘুম থেকে উঠেছেন, দেখতে পাচ্ছেন একদল মব মুসলিম তারা এসে আপনাকে টেনে নিয়ে গিয়ে হত্যা করছে। এটাকে দাঙ্গা বলবেন না, আপনি গণহত্যা বলবেন বা হত্যা বলবেন, আপনি এটাকে জেনোসাইড বলবেন। না না, আমি নিঃসন্দেহে আমি মানছি ওখানে সংখ্যালঘু। এইবার আমি একটা, তুমি যখন বললে আমি একটা, দেখো এই সমস্যার সমাধান তুমি বলে রাষ্ট্র নির্মাণের, আমি মুর্শিদাবাদের সংখ্যা তত্ত্ব, প্রথম কথা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে অনেক পরে ইনক্লুডেড হয়েছে, তখনও যা জনসংখ্যা ছিল মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল। আমি একটু উত্তর দিচ্ছি, সেটা 51% ছিল, আজকে দেখুন সেটা 70% 72% দাঁড়িয়েছে। জানি না 51% মনে হয় ছিল না, দীপ্তিমান বাবু সেদিনকে আপনি তো বল 64% মতো, না 51% ছিল 1947। এই তো মুশকিল পার্সেন্টেজে এখন কোনটা ঠিক। কেউ বলছে যে কখনো এই রাজ্যে 40% মুসলমান হয়ে যাচ্ছে, কখনো আবার 27-30-তে নেমে যাচ্ছে। এইটা না, আমি ফ্যাক্টের কথা, দেখো এই ডেটাটা ঠিক মতো আসতে হবে, ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে গেলে ডেটাটা আমরা তো জানতাম, আমি শুধু জানতাম এই দেশে শুধু বাংলাদেশ থেকেই লোক ঢুকে গেছে আর রোহিঙ্গা ঢুকেছে। গতকাল জানলাম যে 5 লক্ষ পাকিস্তানি মহিলা এই দেশে ঢুকে বসে আছে, তাদের প্রায় সন্তান সন্ততি মিলিয়ে 25 লক্ষ হয়ে গেছে। ইন্দ্রজিৎ গুপ্ত বলেছে। আবার আজকে তুমি যখন মুর্শিদাবাদ, আজকে বাঁকুড়াতে আমি জানি পার্সেন্টেজ অফ মুসলিম কোথায়, সেখানে গিয়ে সৌমিত্র খা এটাও তো বলছেন যে আপনারা সনাতনীদের বাড়ি বিক্রি করবেন বা ভাড়া দেবেন, কাউকে দেবেন না। এগুলো দিয়ে কি রাষ্ট্র নির্মাণ সম্ভব? আমি এই প্রশ্নের উত্তর করছি, দেখো আবার মানে আমি প্রশ্ন করছি কিন্তু বাবা, এখানে অন্য কিছু করছি না। রাষ্ট্র নির্মাণ তখনই সম্ভব যে আমি যখন হচ্ছে ওই কাটুয়ার ওই রেপ কেস নিয়ে আলোচনা করব, তখন আমার এইখানে যে রেপ কেসগুলো
হিন্দু মেয়েদের ক্ষেত্রে ঘটে গেছে সেটা নিয়ে আলোচনা করব। আমি যখন ঝন্টু আলী শেখকে নিয়ে আলোচনা করছি তখন আমি ওখানে সুবোধ বিশ্বাসও মারা গেছে সেটার নাম কেউ জানে না বা জানতে দেওয়া হয়নি, কোন শক্তি জানতে দেয়নি সে এই ব্যাপারটা। অর্থাৎ যদি আপনার সর্বক্ষেত্রে যেন যৌক্তিক হয়, আপনি যদি যখন মুসলমানের ক্ষেত্রে আপনার দরদ উঠলে পড়বে, একটা ছেলেকে যখন আপনি অ্যাপিস করবেন সেই ছেলে তো উচ্ছন্নে যাবেই। আমি একটু প্রদীপ বাবুর কাছে আসবো, এটা খুব বৃহত্তর একটা পর্বে হবে না, তবে কোনো না কোনো সময় তো শুরু করতেই হয়। আস্তে আস্তে হয়তো অনেকেই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে এই উপমহাদেশের একটা বিরাট সমস্যা আকারে দেখেছে, যা আজকে আন্তর্জাতিক একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং যে টেনশনে এখন দাঁড়িয়ে আছে ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের বৈঠকও হচ্ছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, সেখান থেকে কিছু যদি উল্লেখযোগ্য কোনো বক্তব্য বেরিয়ে আসে এই অনুষ্ঠান চলাকালীন অবশ্যই আপনাদের এটা জানাবো। এই যে যুক্তি যেটা হিসাবে এলো, সেখানে একটা সিভিল কোডের ব্যাপার তাসলিমা নাসরিন বলেছেন, বা এই কথাটা তিনি প্রায়শই বলছেন যে সংস্কার দরকার যে কোনো ধর্মে। সত্যিই তো এক একটা ধর্মে যদি এরকম থাকে আপত্তিজনক শব্দ যেটা বিদ্বেষমূলক, আমরা হেট স্পিচ, হেট শব্দ, আর এই জায়গাগুলোতে অদ্ভুত একটা নীরবতা বা একটা সেকুলারিজম নিয়ে যে একটা মনোভাব থাকে, সেই মনোভাবের মধ্যে দেখা যায় যে একটি তুষ্টিকরণের একটা প্রচেষ্টা। ঠিক একই জিনিস যেটা এখানে তৃণমূল কংগ্রেস বা লিবারেলদের উদ্দেশ্যে করছে, বাংলাদেশে আবার উল্টোটা সিপিবির উদ্দেশ্যে করা হয়। সেখানে যারা হচ্ছে এই ডক্টর ইউনুসপন্থী ইউটিউবার, তারা বলেন সিপিবি হচ্ছে শুধু মুসলমানদের উপর বা এদের বিরুদ্ধে কথা বলে আর হিন্দুদেরকে তোয়াজ করে, একই আরোপ ওখানে আসে। এই একটা খুব জটিল সমস্যা। আপনি কি ভাবে এটাকে দেখছেন? আমি দীপ্তিমান বাবু আসছি। না দেখুন, মানে আমাদের আলোচনাটা তো ধর্মভিত্তিক হচ্ছে, কারণ ধর্মভিত্তিক হচ্ছে তার কারণ এখন সন্ত্রাসবাদীরা নির্দিষ্টভাবে ইসলাম ধর্ম থেকেই আমরা দেখছি বারবার, যারাই সন্ত্রাসবাদী যে কোনো জায়গায় ইসলাম ধর্মের থেকে তারা হচ্ছে। কিন্তু আমার একটা বক্তব্য সেটা হচ্ছে যে রাষ্ট্র নির্মাণের সাথে ধর্মের যে সংস্কার সেটা করার আগে আমার মনে হয় যে রাষ্ট্র নির্মাণ হয়নি ভারতবর্ষে, অন্তত আমি এটার সঙ্গে একমত। কিন্তু আমার মতে হয় যে রাষ্ট্র নির্মাণ হয়নি তার একটা বড় উদাহরণ যে আইন শৃঙ্খলা আমরা মেনটেন করতে পারি। রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া সাধারণ মানুষকে, রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা মেনটেন করা। সেটা যদি সে না করতে পারে, সে রাজ্যের, আমি রাজ্য সরকারেও আইন শৃঙ্খলা, মানে একটা যদি মব হঠাৎ করে আমার বাড়িতে ঢুকে আমাকে বের করে মেরে ফেলে, তাহলে আমি তো এই কোথায় থাকবো? কোথায় ধর্ম, আমি বলছি ধর্মে হোক না হোক, ধরুন মুসলিমদের মধ্যেই দুজনকে মেরে দিল বা হিন্দুরা দুজনকে মেরে দিল একটা ঘরে সকালবেলা মদ নিয়ে। প্রশ্নটা হচ্ছে আইন শৃঙ্খলা। তাহলে আজকে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, তার প্রশাসনিক ব্যর্থতা, রাষ্ট্র নির্মাণ হয়নি। রাষ্ট্র তার সীমান্ত সুরক্ষা করতে ব্যর্থ হচ্ছে, রাষ্ট্র নির্মাণ হয়নি। এখন কি আমাকে এটা মানতে হবে যে তাহলে যারা লাহোরে, কোথায় বোম্বে আর এই মিরাটে ভোট দিয়েছে, তারা কি আজকে পেহেলগামে এই ঘটনার সঙ্গে জড়িত? তারা কি এটা করালো? নাকি সত্যি সত্যি আমাকে মেনে নিতে হবে যে না, আমার সীমান্তে সুরক্ষার সমস্যা আছে, যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক তারা চলে আসতে পারছে। ফলে রাষ্ট্র নির্মাণ হয়নি এটা ঠিক, কিন্তু সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা রাষ্ট্রের বেসিক কাজ, সেটা সে দিতে ব্যর্থ। এই জনপরিষেবাটাকে দিতে হবে। আপনি মানে চাল ডাল সব বিনামূল্যে দিলেন, তার থেকেও জীবন এবং সম্পত্তির সুরক্ষা, এইটাই হচ্ছে গিয়ে প্রাথমিক কাজ একটা রাষ্ট্রের দেওয়া। অবশ্যই আমি একটু জনমতে ফোন লাইন খুলে দিতে বলবো এবং কেউ কেউ অংশগ্রহণ তারা করতে পারেন। আমরা প্রত্যেক দিনই এই সীমিত যে সময়সীমার মধ্যে আমরা চেষ্টা করছি, আজও করব। দীপ্তিমান সেনগুপ্ত, তাসলিমা নাসরিন কিন্তু যে বক্তব্যগুলো রাখছেন, এমনিতেই ভারতবর্ষে এখন একটা আপনি দেখুন ওয়াকফ নিয়ে যখন এই পরিস্থিতি হচ্ছে, মুর্শিদাবাদের ঘটনাটা ওয়াকফেরই ফল আউট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, মুর্শিদাবাদে সংঘর্ষ হয়েছে, তারপরে 22 তারিখ পাহেলগাঁওর ঘটনা, এবং এই পরিপ্রেক্ষিতে যখন তিনি ইউসিসির কথা বলছেন, তাহলে কি আজকে এটা বলতে হবে ইউসিসি নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে পৃথিবীর সব সভ্য দেশে একটাই সিভিল কোড আছে, তো ভারতের ক্ষেত্রেও এইটা প্রযোজ্য। আপনি কি ভাবে এটাকে বলবেন? এটা এইরকম পরিস্থিতিতে কি এই ধরনের কথাবার্তাগুলো আরেকটু পরিস্থিতিকে কি ধুমায়িত করে দেয়, না এটা এই পরিস্থিতির সুযোগ নেওয়া? না, একেবারেই সঠিক কথা বলেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি।
শিখ ধর্মে যারা আছেন তাদের কাছে কৃপান রাখাটা একটা ধর্মীয় বিধির মধ্যে পড়ে, ঠিক? আজ পর্যন্ত ভারতবর্ষে কতজন শুনেছেন যে শিখ দ্বারা আক্রান্ত? ইন্দিরা গান্ধীর একটি ঘটনা হয়েছে, সেই বিক্ষিপ্ত ঘটনাটাকে আমি যদি সেটাকে বিক্ষিপ্ত ধরি, তাহলে পরে ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি বলিদান যদি কেউ দিয়ে থাকে তার মধ্যে শিখ ধর্মের মানুষেরা পড়ে। তারা ভারতবর্ষের অন্যান্য কাদের আঘাত করেছে আপনি বলুন? আমি এই প্রশ্নটা মানে এই কারণে করছি যে এই ইউসিসির প্রয়োজন হচ্ছে শিক্ষাটাকে সর্বস্তরে সমান করা। যেখানে ধর্মকে ব্যবহার করে যদি হেট্রেটকে সামনে নিয়ে আসা হয় তাহলে সেটার বিরোধিতা করতে হবে, তাতে মানলেও সেটা সত্যি, না মানলেও সেটা সত্যি। এই বাস্তবতাটার সঙ্গে থাকতে হবে। আজকে আপনি বলুন না কেন কোন ধর্মে বলা আছে যে কৃপান রাখতে হবে? আপনি সংসদে একমাত্র শিখরা তাদের কৃপান নিয়ে যেতে পারেন, আমাদের সংসদে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যায় না। কটা শুনেছেন এরকম ঘটনা? সুতরাং এই জায়গাটাকে বুঝতে হবে, এটা একটা মাইন্ডসেটের প্রশ্ন, যে মাইন্ডসেটটা গ্লোবালি ওরা তৈরি করেছে। সেই গ্লোবাল মাইন্ডসেটটার থেকে বার করতে গেলে একটা একেবারে ইউসিসিটা প্রয়োজনীয়, কারণ ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে সমস্ত ধর্মের মানুষ থাকে। পৃথিবীর এমন কোন ধর্ম নেই যেই ধর্মের এইটাই। তবে এই যে আমরা ওরার এই যে একটা জায়গা থেকে, দীপ্তিমান বাবু আপনি এইটাকে কিভাবে দেবেন? আমি তিনজনের কাছেই একটা রাখবো। একটা ইউটিউব আমাকে ভীষণ এটা চমকে দিয়েছে। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে মুসলিম সম্প্রদায়কে পাকিস্তানের সমর্থন না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের একটি মসজিদের ইমাম আব্দুল আজিজ গাজী। তিনি একটা মারাত্মক একটি কমেন্ট করেছেন, একটু কমেন্টটা শুনুন। अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे? हाथ खड़ा कर। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। मसला यह है कि पाकिस्तान और हिंदुस्तान की जंग इस्लाम की जंग ही नहीं है। पाकिस्तान की जंग कौमियत की जंग है। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, किसी ने पूछा कि एक शख्स कौमियत के लिए लड़ता है, शुजाअत के लिए लड़ता है और गैरत के लिए लड़ता है, तो कौन अल्लाह के रास्ते में है? तो आपने उसका उसूल और ज़ाब्ता बताया, मन क़ातला लितकून कलिमतुल्लाहि हियल उलिया। फरमाया वो अल्लाह के रास्ते में जो इसलिए जिहाद करता, क़िताल करता कि अल्लाह का दीन सर बुलंद हो जाए। आज पाकिस्तान में जो कुफरिया निज़ाम है, जो जालिमाना निज़ाम है और जो फिस्क़ व फुजूर है, वो हिंदुस्तान से ज्यादा बढ़कर, हिंदुस्तान में इतना जुल्म नहीं है जितना पाकिस्तान में जुल्म है। कि लाल मस्जिद जैसा अलमनाक सानहा हिंदुस्तान में हुआ, जमाना वजीरिस्तान में और पूरे खैबर पख्तूनख्वा में जो मजालिम हो रहे हैं वो वहां हुए कि उनके अपने जट तैयारों ने अपने ही मुल्क के रहने वालों पर ऐसी बमबारियां की हुई। क्या हिंदुस्तान के अंदर इतने लोग लापता पाए जाते हैं? हिंदुस्तान के अंदर कोई तहरीकें लापता अफराद के लिए हैं? लोग लापता अफराद के लिए तहरीकें चला चला कर, धरने दे देकर, थक कर, मजबूर होकर घरों में बैठ के अल्लाह से मांगे। कितनी मसूरात यहाँ बैठी रही। बिलोच लापता, पख्तून लापता, अब तो तहरीक इंसाफ के लोग लापता, सहाफी लापता। বলছেন যে ভারতে মুসলমানরা বেটার আছে, পাকিস্তানে ওই জন্য পাকিস্তানের উপর জুলুম করছে সেখানকার সিয়াসত, মানে ক্ষমতা। তার মানে কি এই যে ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন, রিস্ক নিয়ে এই সম্ভাব্য যুদ্ধের এই পরিপ্রেক্ষিতে এটা বলা, এটা রয়েছে। একটু দীপ্তিমান বাবু, এই জায়গায় কিন্তু প্রশ্ন, এই জায়গাগুলো একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা কিন্তু একটা অনেক ক্ষেত্রেই এগুলো দেখা যাচ্ছে যে একমুখীনতা তৈরি হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? ভেরি রিস্ক, আপনি বুঝতেই পারছেন। ইউটিউবারদের কথা বললেন, এই ইমাম এটা বলছে এবং এটা মানে রীতিমতো এরপর ভাইরাল হবে, বোঝাই যাচ্ছে। তো আমি পরিষ্কার বলি, এই বক্তব্যটা আমি জানি না কোন স্টেটে, তবে সিন্ধু, খাইবার পাখতুনখোয়া অথবা বালুচিস্তান, এই তিনটে প্রদেশের মধ্যে এই আলোচনাটা হচ্ছে। এইটুকু আমি আপনাকে নিশ্চিন্ত করে বলে দিতে পারি। আসলে এই আপনার মঞ্চে আমি দীর্ঘদিন যাবত একটি কথা বলে আসছি, পাকিস্তান কোনো ইসলামিক রাষ্ট্র নয়। পাকিস্তান ইজ এ কনসেপ্ট। এই কনসেপ্টটাকে ধ্বংস করতে হবে। যেটা 71 সালে অসম্পূর্ণ ছিল, সেই অসম্পূর্ণ কনসেপ্টটাকে 2025-26 সালের মধ্যে কনসেপ্টটাকে, যে পাকিস্তান কনসেপ্ট থাকলে গোটা বিশ্বে, এবং আমি আপনাকে বলছি পাকিস্তান এই কনসেপ্টটা রেখেছে কারা? রেখেছে ব্রিটেন, রেখেছে ইউএসএ।
আপনি যখন প্রসঙ্গটা তুললেন আমি 1 মিনিট সময় নিচ্ছি। এই পাকিস্তানকে ব্যবহার করে ইউএসএসআর কে ভাঙা হয়েছে, এই পাকিস্তানকে ব্যবহার করে উগ্রপন্থাকে বৃদ্ধি করা হয়েছে, এই পাকিস্তানকে ব্যবহার করে ইরাকে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে। আমি আপনাকে বারংবার করে একটা কথা বলছি, পাকিস্তান ইজ নট আ কান্ট্রি, পাকিস্তান ইজ এ কনসেপ্ট। এই কনসেপ্টটার সঙ্গে লড়াই চলছে। চীন বলছে আমি ঢুকে যেতে পারি। আমি আপনাকে আজকে বলে রাখছি, এই কথা বলার পরে ইউএসএ একটি কথাও বলেনি। তার কারণ কি? ইউএসএ আর চীনের দুজনেরই একই লক্ষ্য, বালুচিস্তানের মেটেরিয়ালস, ওদের যে মানে খনিজ দ্রব্য আছে সেটার দিকে চোখ। এরা কেউ সেবা মানসিকতা নিয়ে আসে নাই। আফ্রিকাতে আফ্রিকান দেশগুলোকে নিয়ে $2.4 ট্রিলিয়ন যে মার্কেট, ভারতবর্ষে যখন G20 হলো তখন মোদিজি বললেন G21। আপনি বুঝুন, একটা মহাদেশকে এই ইউরোপীয়রা, এই সভ্য সমাজ শোষণ করেছে, ভারতবর্ষ একমাত্র বলেছে যে না, এদের পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ গ্লোবালি যে কনসেপ্ট, আমি আপনাকে বারবার বলছি, কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে এবং তার জন্যই এগুলোর প্রয়োজন আছে। মানে আপনি যেটা বললেন, মানে এটা ঠিক কথা। বালুচিস্তান এই যে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়ে রয়েছে, পাকিস্তান একদিক থেকে গোটা বিশ্বের এবং ভারতকে কিছু করতে হচ্ছে না, কিন্তু প্রায় বলা যেতে পারে বালুচিস্তানে গতকাল এক বালুচ নেতা মজিদ ব্রিগেড ইজ আ ভেরি ফর্মিডেবল ব্রিগেড, এবং তার শিক্ষিত এবং বালুচ যে কজন লিবারেশন লিডার এসছেন তারা কিন্তু কোনো ধর্ম বা কোনো কিছু নিয়ে কোনো কথা না, একদম বলছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে বাধা দেবে তাদের এক ভয়ঙ্কর করুণ পরিণতি অপেক্ষা করছে। এবং সে নিজে একজন মজিদ ব্রিগেডের কমান্ডার। তার একটা জ্বালাময়ী কালকে একটা ভিডিও দেখছিলাম। এই বালুচিস্তান ফ্যাক্টরটাকেই কিন্তু হচ্ছে বলা যেতে পারে সমস্ত ইসলামিক যে অঙ্ক, সে অঙ্ককে গুলিয়ে দিয়েছে। একেবারেই তাই। দেখুন, তার কারণ হচ্ছে পাকিস্তান রাষ্ট্র, যদিও পাকিস্তান এখন ধারণা হিসাবে বলছেন দীপ্তিমান বাবু, ঠিকই, কিন্তু পাকিস্তান তো বাস্তবে একটা ভৌগোলিক রাষ্ট্র এই মুহূর্তে। তো সেই রাষ্ট্রকে একমাত্র যে চাপে রেখেছে সেটা হচ্ছে বালুচিস্তান। তারা বালুচিস্তানকে সামলাতে তারা হচ্ছে গিয়ে অর্ধেক সৈন্য সেখানেই মোতায়েন রয়েছে। তো সেই জন্য বালুচিস্তানকে যদি শান্ত না রাখা যায় তাহলে পাকিস্তান কিন্তু কোনো বড়সড় যুদ্ধের দিকে যেতে পারবে না। যেটুকু যুদ্ধে তারা করার ক্ষমতা রাখে সেটা তাদের সৈন্য বা তাদের যে সম্পদ, তাদের যেটুকুনি এনার্জি বালুচিস্তানে কনসেন্ট্রেটেড। এখন মুশকিল হচ্ছে যে পাকিস্তান রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু ধারণা হোক আর রাষ্ট্র হোক, তারা কিন্তু কখনোই বিশ্বের কাছ থেকে একেবারে দূরে সরে যাচ্ছে না। বিশ্বের তাবর জাতিরাষ্ট্রগুলো কিন্তু পরোক্ষভাবে তাদের পেছনে রয়েছে, পাকিস্তানের পেছনে। এবং সেইখান থেকেই এই যে ধারণা বলুন বা জাতিরাষ্ট্র বলুন, পাকিস্তান কি করে সাহস পায় যে ভারতকে লাগাতার একের পর এক ক্রমাগত এই ধরনের হামলা করার? এই সাহসটা পাচ্ছে হচ্ছে তার কারণ পাকিস্তানের জাতিরাষ্ট্র এই যে ভৌগোলিক সীমানা, এই ভৌগোলিক সীমানাটা ভারতবর্ষকে চাপে রাখার জন্য ব্যবহার করছে। ওকে, খুব সংক্ষেপে কারণ সময় অতিক্রান্ত। সবাই তো বলেই দিয়েছে মোটামুটি। দেখুন, এই যে সিন্ধু নদীর যে জল, সিন্ধু নদীর জলটা যায় হচ্ছে মূলত পাঞ্জাব প্রভিন্সের ভিতর দিয়ে, পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, তারপরে হচ্ছে আমরা সিন্ধু প্রদেশে যাই। আজকে কিন্তু চন্দ্রভাগা নদীর উপরও বাদ দিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরে, এবং জল আটকে দিয়েছে গ্রীষ্মের মরশুমে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা ডেটা শেয়ার করব না। ডেটা শেয়ার না করার মানে হচ্ছে যে কখন ফসল করবে কি না করবে তখন ওরা বুঝতেও পারবে না যে কখন জল ছাড়বে। তো ওদের জিডিপির প্রায় 25% হচ্ছে এগ্রিকালচারের উপর। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুমি দিলে, এটা না হলে মিস হয়ে যেত। আজকে এটা বলছে যে ভারত কিন্তু কোনোভাবে সিন্ধু বা অন্যান্য চন্দ্রভাগা যে জলগুলো রয়েছে নদীর, তার কোনো ডেটা শেয়ার করবে না, কখন ছাড়বে কখন ধরবে। এইটা একটা নিঃসন্দেহে এইটাকে আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এটা করতে চাইবে, এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের বৈঠক অনেকটা সেই কারণে অত্যন্ত একটা জটিল পরিস্থিতির মধ্যে গিয়ে এখন পাকিস্তান পড়েছে। যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধ এইভাবেই পাকিস্তান কাত হয়ে পড়ছে। এইটাই এখানে ধৈর্য শক্তি আজকের যুগে যুদ্ধের যে কোনো ক্ষেত্রে, এবং ভারতের মতো সারা বিশ্বে ভারসাম্য যে রক্ষা করে, সারা বিশ্বের এক উন্নত সংস্কৃতির দেশ হিসাবে ভারতবর্ষকে কিন্তু
তাই এইটাই আগায়। যারা বলছেন যুদ্ধ 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 চাই, যুদ্ধ এখনই কেন হচ্ছে না, যুদ্ধ কিভাবে হবে, তার টেকনোলজিক্যাল বিশ্লেষণ দিয়ে যাচ্ছেন, আমরা ওই খেলায় নেই। আমরা কিন্তু জানতাম যে ভারত এই ক্ষেত্রে তার পদক্ষেপগুলো ঠিক কিভাবে এগোবে, তাই প্রত্যেকটা সম্ভাব্য দিককে নিয়ে আমরা রয়েছি। এবং অবশ্যই বাংলাদেশের, আবারও বলবো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী থেকে শুরু করে অন্যান্য সমস্ত হোক, মানবাধিকারের প্রশ্নে অন্তত যা বদনাম বাংলাদেশ করেছে তার থেকে বেরিয়ে এসে একটা বিলক্ষণ, একটা সুন্দর রাষ্ট্র হিসাবে নিজেকে উন্নত একটা জায়গায় তারা নিয়ে যাবে, এটা কামনা করি। ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি আপনাকে, ডক্টর প্রদীপ চ্যাটার্জি আপনাকে, এবং দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।